চারদিকে ম্যানগ্রোভের গাছ। এই ম্যানগ্রোভের হাইট খুব বেশি হয় না। আপনারা অন্যান্য জঙ্গলের মতো এখানে অত বড় বড় গাছ পাবেন না, 20 মিটার, 30 মিটার, 50 মিটার উঁচু, সেরকম কিছু নয়। এখানে যা গাছ হয় 3-4 মিটার উঁচু। গড়পড়তা গাছের হাইট এরকমই, যেরকম গাছ দেখছেন। তো এই সুন্দরবন টোটাল হলো 10,000 স্কোয়ার কিলোমিটার জায়গা নিয়ে। তার মধ্যে 6,500 স্কোয়ার কিলোমিটার আছে বাংলাদেশে এবং 3,500 স্কোয়ার কিলোমিটার মতো আছে পশ্চিমবঙ্গে। অর্থাৎ সুন্দরবনের 3 ভাগের 2 ভাগ আছে বাংলাদেশে, 1 ভাগ আছে পশ্চিমবঙ্গে। কিন্তু সুন্দরবন আগে এত ছোট ছিল না। সুন্দরবনের বিস্তৃতি ছিল প্রায় 16,000 বর্গ কিলোমিটারেরও বেশি। 1765 খ্রিস্টাব্দে দেওয়ানি লাভের পর ব্রিটিশ ইস্ট ইন্ডিয়া কোম্পানি পশ্চিমবঙ্গের সব জেলায় কিভাবে রেভিনিউ আদায় করা যাবে তার জন্য তারা টিম পাঠিয়ে একবারে ফিজিক্যালি এক্সপ্লোর করতে থাকেন পসিবিলিটি। তো সব জেলাতেই সেরকম টিম যায়, ব্রিটিশ রাজ কর্মচারীরা যায়, গিয়ে সমস্ত রকম পসিবিলিটি এক্সপ্লোর করে। কোন জায়গায় পাওয়া যাবে, কোথায় খনিজ, কোথায় হস্তশিল্প, কোথায় রেশম, কোথায় তুঁত, কোথায় নীল, সবকিছু তারা এক্সপ্লোর করে। তো দক্ষিণ 24 পরগনার সুন্দরবনে এসে দেখেন তারা যে গোটা এলাকাটা জঙ্গলে ভর্তি। তারপর জঙ্গলগুলো থেকে তারা কাঠ কেটে বিক্রি করতে থাকেন। এভাবে নির্বিচারে জঙ্গল কেটে গাছ বিক্রি করে ফাঁকা জায়গাগুলো জমিদারদের জমিদারি স্থাপনের জন্য বিক্রি করা হতে থাকে। বেশিরভাগ নাম না জানা, জনবসতি না থাকা সেই জায়গাগুলোকে লট নাম্বার দিয়ে চিহ্নিত করা হতো। সেই জন্যই নাম হয়েছে লট 8, লট নাম্বার 27, লট 25, বা বাংলায় যেগুলোকে 25 লাট, 27 লাট এইসব বলে। তো এইভাবে নির্বিচারে গাছ কেটে বিক্রি করার ফলে একসময় দেখা যায় অরণ্যের পরিমাণ ব্যাপকভাবে কমে গেছে। তখন 1830 সালে একটা সুন্দরবনের জরিপ শুরু হয়। তখন এই জঙ্গল কলকাতা ছাড়িয়ে হুগলি, হাওড়া পর্যন্ত বিস্তৃত ছিল। তার অনেক রকম প্রমাণ পাওয়া যায়। যখন মেট্রো রেলের জন্য খোঁড়াখুঁড়ি শুরু হয় কলকাতায়, তো মাটির নিচে প্রচুর ম্যানগ্রোভের মূল এবং ম্যানগ্রোভ কাঠ এবং বিভিন্ন রকম ম্যানগ্রোভের ধ্বংসাবশেষ পাওয়া যায়। 1880 সালের দিকেও পর্যন্ত আদিগঙ্গার 2 দিকে বাঘ দেখা যেত। এর ফলে বোঝা যায় যে এই ম্যানগ্রোভ অরণ্য একসময় কলকাতা পর্যন্ত বিস্তৃত ছিল। ড্যাম্পিয়ার এবং হেজেস নামে 2 ইংরেজ 1830 সালে এই জরিপের কাজ শুরু করেন। জরিপের কাজ কয়েক বছর নয়, শেষ হতে কয়েক দশক লেগে যায়। সেই জরিপের পর সেই টিলম্যান এবং হেজেস একটা কাল্পনিক রেখা টেনে দেন, যেই রেখা কুলপি থেকে বসিরহাট পর্যন্ত এলাকার উপর দিয়ে চলে গেছে। অর্থাৎ কুলপি এবং বসিরহাটের উপরের দিকটা ছিল জনবসতি এবং তার নিচের দিকটাকে ধরা হতো কোর এরিয়া, অর্থাৎ কোর জঙ্গল। আজ সেই কুলপি এবং বসিরহাটের নিচের যে অংশ তা একসময় কোর এরিয়া থেকে বাফার এরিয়ায় পরিণত হয়। বাফার এরিয়া থেকে একসময় জঙ্গল শূন্য হয়ে পড়ে কাট কাটতে কাটতে। আজকে তো সেই জঙ্গল শূন্য এলাকায় কত না শহর, গ্রাম, বসতি, নগর, রেল লাইন, বাস স্ট্যান্ড, কত কি তৈরি হয়ে গেছে। তো সেই জরিপ শেষ হওয়ার পর দেখা যায় সুন্দরবনের পরিমাণ তখন পর্যন্ত ছিল 16,000 স্কোয়ার কিলোমিটার। এখন যা কমতে কমতে হয়ে দাঁড়িয়েছে 10,000 স্কোয়ার কিলোমিটারের মতো। তার মধ্যে 6,500 স্কোয়ার কিলোমিটার আছে বাংলাদেশে আর 3,500 স্কোয়ার কিলোমিটার আছে এই পশ্চিমবঙ্গে। তো পশ্চিমবঙ্গের দিকে থাকা এই সুন্দরবনের মধ্যে আছে 54টা দ্বীপ। 19টি ব্লক সহ টোটাল সুন্দরবন এলাকা 54টি দ্বীপ নিয়ে তৈরি। এই দ্বীপগুলোর অনেকগুলোই মানুষ বাস করে, অনেকগুলোই মানুষ বাস করে না, জনবসতিহীন। সুন্দরবন বলতে আমরা যে জঙ্গল এরিয়াটাকে বুঝি তার মধ্যে আবার অনেকগুলো ভাগ আছে। তার মধ্যে একটা হলো টাইগার প্রজেক্ট এরিয়া, যেটা সুন্দরবনের কোর এরিয়া এবং সেটা আছে টাইগার প্রজেক্টের হাতে। আর বাকি যে অরণ্য এলাকাটুকু আছে সেটা আছে জেলার বন দপ্তরের হাতে। सब्सक्राइब करने के बाद ना घंटी बजा देना, ताकि मैं जब भी कोई नया वीडियो अपलोड करूं तो तुम्हारी फोन की भी घंटी बजे। दोस्तों